আগামীতে কি হবে সেটা আগামীর বিষয়। ওয়েট করতে হবে। আমার যে প্রচেষ্টা সংগ্রাম সেটা চালিয়ে যেতে হবে। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি। আমাকে তো এই পজিশনে কেউ এনে দেয়নি। আমাকে সংগ্রাম করতে হয়েছে। আমার বংশে বলেন, আমার আত্মীয়স্বজন বলেন, সেখানে বড় কোনো নেতাও নাই। আমার পারিবারিক সেই রাজনৈতিক ঐতিহ্যও নাই। আমি খুব বলা যায় যে অনেক সংগ্রাম করে কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি হলো জনাব তারেক রহমানের স্নেহ ভালোবাসা। তিনি আমাকে ভালোবাসেন এবং সেটা আপনারাও জানেন। এটি আমার জীবনের সবথেকে বড় পাওয়া যে জনাব তারেক রহমান আমাকে ভালোবাসেন। তার প্রতি সবসময় অনুগত থেকে আমি জাতীয়তাবাদের রাজনীতি করতে চাই। আন্দোলন সংগ্রামের সময় তার সাথে ব্যক্তিগতভাবেই আমার সম্পর্ক এবং সেই সম্পর্কের জায়গা থেকেই অনেক কিছু করেছি, যেটা আসলে জনাব তারেক রহমান জানেন। আমি নির্বাচনে জিততে পারিনি, তার সাথে গত পরশুদিন আমার সাক্ষাৎ হয়েছে। সেখানে তিনি আমাকে নিজেই বলেছেন যে এটা কোনো ব্যাপার না, ভবিষ্যতে ভালো কিছু করবেন। এবং তিনি সবসময় আপনি দেখবেন যে আমার প্রতি তার যে স্নেহ ভালোবাসার জায়গাটা তিনি প্রকাশ করেন, এটাই আমার জীবনের সবথেকে বড় শক্তি। আমি অনেক এমপি মন্ত্রী কিন্তু এই ভালোবাসাটা তার কাছ থেকে পাই বলে আমার কাছে মনে হয়নি। যে ভালোবাসা আমি সবসময় তার কাছ থেকে পেয়েছি, তার প্রতি সেই শ্রদ্ধা রেখেই আমি জাতীয়তাবাদের রাজনীতি করতে চাই। আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমার ভবিষ্যৎ রাজনীতি কী হবে, সেটি জনাব তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন। এমন না যে আমি একবার এমপি হতে পারি নাই বলে আমি আর জীবনে রাজনৈতিকভাবে আমার সব কিছু শেষ হয়ে গেছে। একটা পরাজয় তো আরেকটা জয়ের দিক নির্দেশনা দেয়। আমি এইবার যেভাবে পরিকল্পনা করেছি, কাজ করেছি, আমি আমার পরিকল্পনা, আমার কাজ, সেটার আমি পরিবর্তন করব, অন্যভাবে যাব, তাই না? একদিনে তো সব কিছু পেয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। আজকে আমি রাশেদ খান, সারা দেশে মানুষ আমাকে চিনে জানে, ভালোবাসে অনেকে। এর কারণটা কি? হঠাৎ করে তো এটা হয়নি। আমাকে তো দীর্ঘ 8-9 বছর সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, জেল জুলে রিমান্ডের নির্যাতনের শিকার হতে হয়েছে। সুতরাং আমি আমার সংগ্রামটা চালিয়ে যাই। ইনশাল্লাহ আল্লাহ যখন আমার কপালে যখন যেটা লিখে রেখেছেন তখন সময় মতনই আসবে, আমাকে অপেক্ষা করতে হবে। আপনি তো জাতীয় রাজনীতিতে ছিলেন এতদিন, এখন স্থানীয় পর্যায়ে চলে গেছেন। তো আপনি কি আপনার কি ঢাকা রাজনীতিতে চিনবে লোকে? বিএনপি তো অনেক বড় দল, সেখানে আপনার ভূমিকা কি থাকবে? আমি জাতীয় পর্যায়েও রাজনীতি করব, স্থানীয় পর্যায়েও রাজনীতি করব। আমি জাতীয় পর্যায়ে বলেন, স্থানীয় পর্যায়ে বলেন, দেশব্যাপী আমার পরিচিতি আছে। মোহাম্মদ রাশেদ খান 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা। আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলাম। আমার তো আসলে পরিচয় বলতে আমার নামের উপরেই তো মানুষ আমাকে চিনে, তাই না? আমি আন্দোলন সংগ্রামের নেতা, সেটি মানুষ জানে। এবং আমার জীবনের সবথেকে বড় পরিচয় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান। সুতরাং নতুন করে আমি স্থানীয় পর্যায়ে রাজনীতি করছি বলে জাতীয় পর্যায়ে মানুষ আমার ভুলে যাবে, আমার তো মনে হয় না। আমার এই ছোট্ট জীবনে আমি এই দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছু দিয়েছি। আমি সর্বপ্রথম 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে অ্যারেস্ট হয়েছি। ওই সময়কার মূল নেতৃত্বের জায়গায় আমি ছিলাম এবং গণ অভ্যুত্থানের সময় যে ধরনের ঘটনা ঘটেছে এটি আমি এখন বলতে চাই না। তবে এই বিষয়ে বিস্তারিত জনাব তারেক রহমান জানেন, কারণ তার সাথে থেকে তার নেতৃত্বেই কিন্তু অনেক বিষয় সমন্বয় হয়েছে। অনেক বিষয় কিভাবে আন্দোলনটা আসলে এটাকে জনমুখী করা যায়, কিভাবে আসলে জাতীয় মুক্তির আন্দোলন করা যায়, এই বিষয়গুলো নিয়ে তো রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়েছে এবং সেখানে আমি একজন ছিলাম। সুতরাং আমি স্থানীয় পর্যায়ে নির্বাচন করেছি, সেখানে গিয়েছি বলে জাতীয় পর্যায়ে রাজনীতি আমার শেষ হয়ে যাবে না। যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে প্রত্যেকে স্থানীয় পর্যায়ে গিয়ে আবার নির্বাচন করেছে না? বিএনপি সংগ্রামী মহাসচিব তার নিজ এলাকায় নির্বাচন করেছেন, তাই বলে কি তিনি স্থানীয় নেতা হয়ে গেছেন? জাতীয় পর্যায়ে তার অবস্থান থাকবে না? ঠিক একইভাবে আমি এখন তো নিয়মিত আবার জাতীয় পর্যায়ে সময় দিচ্ছি। এখন আমার যে কাজ হবে সেটি হলো স্থানীয় পর্যায়েও রাজনীতি করা, জাতীয় পর্যায়েও রাজনীতি করা। দুইটা রাজনীতি ইনশাল্লাহ আমি চালিয়ে নিতে পারবো। ধানের শীষের প্রতীকের বাইরে যে স্বতন্ত্র প্রার্থী আপনার চেয়ে বেশি ভোট পেয়েছে, তারেক রহমান তাকে দলে টেনে নেবে কি, এরকম কোনো বার্তা আছে? দেখেন, ভোট বেশি বা কম পাওয়া বিষয় না, বিষয়টা হলো আনুগত্যের বিষয়। জনাব তারেক রহমানের প্রতি কার আনুগত্য আছে আর কার নাই। সাইফুল ইসলাম ফিরোজ তিনি বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত। বিএনপির কোনো অফিসে তিনি প্রবেশ করারও সুযোগ পাবেন না। তিনি, আমি মনে করি যে দেখলাম ফেসবুকে একটি পোস্ট করেছেন যে আমরা সবাই তারেক রহমানের সৈনিক, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি তাকে প্রশ্ন রাখতে চাই, নির্বাচন করার আগে মনে ছিল না? দেখেন, দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত নিয়ে আমাকে ঝিনাইদহ 2 থেকে ঝিনাইদহ 4-এ পাঠিয়েছে, আমি মেনে নিয়েছি না? আমি
যদি জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করে ঝিনাইদহ 2-এ নির্বাচন করতাম, সেটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগতো যে আমি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত গ্রহণ করি নাই। দল হয়তো মনে করেছে যে রাশেদ খান 4 থেকে নির্বাচন করলে ভালো হয়, জেলা বিএনপি প্রেসিডেন্ট 2 থেকে নির্বাচন করলে ভালো হয়, এই সমন্বয়টা করেছে। সেই সমন্বয়টা আমি মেনেছি। কিন্তু সাইফুল ইসলাম ফিরোজ তিনি আমার থেকে ভোট বেশি পেয়েছেন, কিন্তু তিনি দলের সাথে বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন, জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। ভোট বেশি বা কম পাওয়া বিষয় না। আমি তো অল্প সময়, মাত্র 15 দিনের প্রস্তুতিতে আমি 56,000 ভোট পেয়েছি। আর তিনি সেই 2018 সালে নমিনেশন পেয়েছিলেন এবং সেই সময় থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি আমার থেকে হয়তো কিছু ভোট বেশি পেয়েছেন। তো এটা তো বিষয় না। বিষয়টা হলো যে তিনি বেয়াদবি করেছেন, দলের সাথে বেয়াদবি করেছেন, নেতৃত্বের সাথে তিনি বেয়াদবি করেছেন এবং তিনি তার আজীবনের যে কেরিয়ার সেটা তিনি ধূলিসাৎ করেছেন, নষ্ট করেছেন। আমার এইবার হয়তো আমি নির্বাচিত হইনি, আমি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীবার হব। আমার যখন বা আমাকে জনাব তারেক রহমান অন্যভাবে মূল্যায়িত করতে পারেন। মূল বিষয়টা হলো যে জনাব তারেক রহমানের প্রতি কার আনুগত্য আছে আর কার নাই। আপনি হয়তো এখন ভোট কম বেশি এটাকে নির্ণয় করছেন যে কে আপনার ভোট বেশি পেল, কে কম পেল, এটা আসলে বড় বিষয় না। বিষয়টা হলো যে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার অনুগত কে, আমি রাশেদ খান নাকি সাইফুল ইসলাম ফিরোজ। আমারও তো খারাপ লাগা কাজ করেছে যখন এক আসনের প্রস্তুতি নিয়ে আর এক আসনে আমি নির্বাচন করার জন্য গিয়েছি। কিন্তু ওই খারাপ লাগা তো আসলে রাজনীতিতে চলে না। রাজনীতির মূল বিষয় হলো যে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়া, নেতৃত্বকে চ্যালেঞ্জ না করা এবং দলের প্রতি সবসময় লয়াল থাকা। আমি সেটি রয়েছি। আগামী দিনের জন্য কালীগঞ্জবাসীর কি বার্তা দিবেন? ঝিনাইদহ 4 আসন, সদরের 4টি ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমি তাদেরকে বলবো যে আমি হয়তো নির্বাচিত হয়নি, কিন্তু একজন এমপি যে ধরনের উন্নয়নমূলক কর্মযজ্ঞের সাথে জড়িত থাকে তার প্রত্যেকটা কাজের সাথে আমি জড়িত থাকব। আমি যে কমিটমেন্টগুলো করেছি, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সেগুলো ইনশাল্লাহ আমার হাত ধরেই হবে। কারণ ওই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম আমি, এবং আমার জাতীয় পর্যায়ে পরিস্থিতি রয়েছে। জামাত ইসলাম যেহেতু ক্ষমতায় যেতে পারেনি, তিনি এমপি আছেন, কিন্তু তার ভূমিকা থাকবে শুধুমাত্র জাতীয় সংসদে। তিনি তো আসলে বিএনপি সরকারের কোনো উন্নয়নমূলক কর্মযজ্ঞের সাথে জড়িত হওয়ার সুযোগ নাই। ওই এলাকার যত উন্নয়ন সেটা আমার হাত ধরে হবে ইনশাআল্লাহ। সুতরাং কালীগঞ্জবাসীকে আমি বলবো এবং ঝিনাইদহ সদরের যে 4টে ইউনিয়ন রয়েছে তাদেরকে বলবো যে আপনারা যারা আমাকে ভোট দেননি তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই। আমি আর যারা ভোট দিয়েছে তাদের প্রতি অবশ্যই আমার ভালোবাসা, কৃতজ্ঞতা থাকবে। আমি সবাইকে বলবো যে যেহেতু দল হিসেবে বিএনপি ক্ষমতায় গিয়েছে, আমি আপনাদের পাশে আছি। আপনাদের উন্নয়নে, আপনাদের যে কোনো কাজে ইনশাল্লাহ আপনারা আমাকে পাশে পাবেন। আমি একজন এমপি না হয়েও এমপির যে কাজ, ইনশাল্লাহ সেই কাজগুলো আমি করে যাব, যেহেতু আমাদের দল বিএনপি ক্ষমতায়। আমি ছাড়া তো আর জামাত ইসলামের যিনি এমপি হয়েছেন তিনি তো এই কাজগুলো করার সুযোগ পাবেন না, সেই সুযোগ নাই। এই জন্য কিন্তু আমি বারবার বলছিলাম যে আপনারা চিন্তা করেন যে দল হিসেবে কোন দল ক্ষমতায় যাচ্ছে। যেহেতু বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপি মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিলে কাজ করা আমার জন্য আরও ইজি হতো। এখনও যে খুব কঠিন হয়ে যাবে আমি মনে করি না, এখনও আমি ওই কাজগুলো করতে পারবো। রাস্তাঘাটের উন্নয়ন দেখেন, আগামী 5 বছর বিএনপি যতদিন ক্ষমতায় আসে, এখনকার 4 আসনের যে আপনার রাস্তাঘাটের অবস্থা, উন্নয়নমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোর অবস্থা আপনি দেখেন, বা অবকাঠামোগুলো সেগুলো দেখেন, আর 5 বছর পরে, 2 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনার উন্নয়নমূলক কর্মযজ্ঞ খুব শীঘ্রই কালীগঞ্জে শুরু হবে। ঝিনাইদহ 4 আসনের আরও যে 4টি ইউনিয়ন রয়েছে ঝিনাইদহ সদরে, সেখানেও শুরু হবে। সমান তালে সেখানে ইনশাল্লাহ উন্নয়ন চলবে।